পরিস্থিতির উন্নতি না হলে সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ বললেন প্রধানমন্ত্রী। ব্যবসায়ীদের ঋণ সুদ মওকুফের আশ্বাস। কোভিড-19 মৃতের সংখ্যা 150 ছাড়ালো, নতুন আক্রান্ত 497 জন। গণস্বাস্থ্যের কিটে যথাযথ প্রক্রিয়া অনুসরণ হয়নি বলছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। মানদণ্ড ঠিক থাকলে রেজিস্ট্রেশন। করোনা যুদ্ধে দেশজুড়ে কাজ করছেন 7,500 সেনা সদস্য, দিচ্ছেন চিকিৎসা সেবাও। রমজানের শুরুতেই চড়া মশলার বাজার, সরবরাহ কম, দাবি ব্যবসায়ীদের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 11টার 21 সংবাদে। সাথে আছি আমি আফরাজ সাবেরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে: করোনার বিরুদ্ধে লড়ছে বাংলাদেশ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের প্রশংসায় আন্তর্জাতিক সম্প্রদায়। করোনা পরিস্থিতি উন্নতির দিকে না গেলে সেপ্টেম্বর পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা পরবর্তী দুর্ভিক্ষ এড়াতে সাধ্যমতো কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়েছেন তিনি। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের ঋণের সুদ মওকুফের বিষয়টিও সরকার বিবেচনা করবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। গণভবন থেকে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার মাঠ প্রশাসন ও মানুষের সঙ্গে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। গণভবন থেকে রাজশাহী অঞ্চলের জেলাগুলোর সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সূচনা বক্তব্যে করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের নির্দেশনা মেনে চলায় জনগণকে ধন্যবাদ জানান সরকার প্রধান। আমি ধন্যবাদ জানাই আমাদের দেশবাসীকে যে যখন আমরা নির্দেশ দিয়েছি সবাই ঘরে থাকুন, তারা ঘরে থাকার চেষ্টা করেছেন। করোনা যুদ্ধে সামনের সারির যোদ্ধাদের উৎসাহ দিতে আবারও প্রণোদনার বিষয়টি স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডাক্তার থেকে শুরু করে সকল স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে সকলেই কিন্তু প্রাণপণ কাজ করে যাচ্ছেন। কিছু ক্ষেত্রে বিধিনিষেধ তুলে নেয়ার আভাস দিলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার কথা জানান বঙ্গবন্ধু কন্যা। স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান একটাও খুলব না, সেটা আমরা কখন খুলব? অন্তত সেপ্টেম্বর পর্যন্ত এই স্কুল কলেজ সবই বন্ধ থাকবে, যদি না এই করোনা ভাইরাস তখন অব্যাহত থাকে। কারণ যখন এটা থামবে আমরা তখনই খুলব। বিশ্বব্যাপী করোনা পরবর্তী দুর্ভিক্ষের ইঙ্গিত দিয়ে তা সামাল দিতে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ দেন প্রধানমন্ত্রী। কেউ যেন এতটুকু জমি ফেলে রাখে, এক খণ্ড জমিও যেন বাদ না যায়। তরি তরকারি, ফল মূল যা হোক সব কিছু উৎপাদন করা, যেন এই মহামারী দুর্ভিক্ষ দেখা দিলে অর্থাৎ করোনা মহামারীর পরই যে দুর্ভিক্ষ মহামারী সারা বিশ্বব্যাপী দেখা দেবে, সেখান থেকে যেন আমাদের দেশকে আমরা বাঁচাতে পারি। ঋণের সুদ মওকুফে সরকার বিবেচনা করবে বলেও আশ্বাস দেন শেখ হাসিনা। যারা ইতিমধ্যে ঋণ নিয়ে ব্যবসা করেছেন কিন্তু এই করোনা ভাইরাসের কারণে এই কয় মাস সব কিছু বন্ধ দেখে আপনার হয়তো ঋণের সুদ বেড়ে গেছে, সেটার জন্য আপনারা চিন্তা করবেন না, কারণ এই সুদ এখনই নেওয়ার কথা না। কাজে এই সুদগুলি যাতে স্থগিত থাকে এবং পরবর্তীতে কতটুকু মাফ করা যায় আর কতটুকু আপনারা নিয়মিত দিতে পারেন সেটা বিবেচনা করা হবে। কাজে সেটা নিয়ে কেউ দুশ্চিন্তায় ভুগবেন না। যারা হাত পেতে চাইতে পারে না, এই দুর্যোগে সহায়তার তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত করতে জেলা প্রশাসকদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের মানুষের মাঝে কিন্তু এখনো এই মানবিক বোধটা আছে, কিন্তু সেটা আমরা পাই কাদের কাছে? যারা নিঃস্ব তাদের কাছে। অনেক সময় দেখি অনেক বিত্তশালীরা হাউতাজ করেই বেড়ায়। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। কোভিড-19 24 ঘন্টায় আরও 7 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা 150 ছাড়ালো। আর একদিনে 3,812 জনের নমুনা পরীক্ষায় 497 জনের দেহে করোনার উপস্থিতি পাওয়া গেছে। আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 5,913। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে জানানো হয়, কোভিড যুদ্ধে লড়ছেন প্রায় 15,000 চিকিৎসক। আকবর হোসেন সুমনের আরও একটি রিপোর্ট। কোভিড-19 সম্পর্কিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়, করোনা শনাক্তে পরীক্ষার পরিধি বাড়ছে। এ পর্যন্ত কোভিড-19 রোগীর সংখ্যা 6,000-এর কাছাকাছি। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন 24 ঘন্টায় 9 জন, আর সব মিলিয়ে 131 জন। 24 ঘন্টায় মৃত 7 জনের মধ্যে 5 জনই ঢাকার।
দেশের মোট আক্রান্তের বেশিরভাগই ঢাকার বাসিন্দা বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। আমরা যদি যে 7 জন মৃত্যুবরণ করেছেন তাদের বিশ্লেষণ দেখি, তাহলে এই 7 জনের মধ্যে 6 জন পুরুষ, 1 জন মহিলা, 5 জন ঢাকার ভিতরে এবং 2 জন ঢাকার বাইরে, 1 জন সিলেট এবং 1 জন রাজশাহীতে। তাদের বয়স বিশ্লেষণে 5 জনের বয়স 60 ঊর্ধ্ব, 1 জনের বয়স 40 থেকে 51 বছরের মধ্যে এবং 1 জন শিশু মৃত্যুবরণ করেছে যার বয়স 10-এর নিচে। করোনা পরীক্ষার পরিধি আরো বাড়ছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ তাদের একটি পিসিআর মেশিন ময়মনসিংহ মেডিকেল কলেজকে হস্তান্তর করেছেন, যাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ আরো বেশি নমুনার পরীক্ষা করতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুব দ্রুততম সময়ের মধ্যেই তাদের পরীক্ষা কাজ শুরু করবেন এবং আমাদের কোভিড-19 নমুনা পরীক্ষাতে সাহায্য করবেন। খাগড়াছড়ি, রাঙামাটি, সাতক্ষীরা ও নাটোর ছাড়া দেশের 60 জেলায় করোনা শনাক্ত হয়েছে। মহান আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা জানাই যে এই জেলাগুলিতে এখনো আক্রান্ত হয় নাই। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। করোনা পরীক্ষায় র্যাপিড কিটের ব্যবহার শতভাগ সফল না হওয়ায় এ মুহূর্তে এ কিটের ব্যবহারের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আর যথাযথ প্রক্রিয়া অনুসরণ হয়নি বলেই গণস্বাস্থ্য কেন্দ্রের কিট গ্রহণ করেনি ওষুধ প্রশাসন অধিদপ্তর। দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে জানানো হয়, মানদণ্ড ঠিক থাকলে রেজিস্ট্রেশন দেয়া হবে। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। করোনা ভাইরাস শনাক্তকরণ র্যাপিড কিট আবিষ্কারের ঘোষণা দেয় গণস্বাস্থ্য কেন্দ্রের বিজ্ঞানীরা। কিট হস্তান্তর ও রেজিস্ট্রেশন নিয়েও চলছে নানা বিতর্ক। নানামুখী আলোচনার মধ্যেই দুপুরে সংবাদ সম্মেলনে কিট গ্রহণ না করার বিষয়ে ব্যাখ্যা দেওয়া হয়। বিভ্রান্তিগুলোই আপনাদের সামনে তুলে ধরার জন্য এবং দূর করার জন্য আমি কিছু কথা বলবো। সংবাদ সম্মেলনের শুরুতেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জানান, বিশ্বের অনেক দেশেই র্যাপিড টেস্ট শুরু করলেও এখন সেখান থেকে পিছিয়ে এসেছে। কারণ হিসেবে ভুল ফলাফলের কথাও জানান তিনি। কারণ আমরা জানি যে এই সমস্ত কিটের ফলে যে পরীক্ষা নিরীক্ষা হচ্ছে কিটের মাধ্যমে, তার ক্ষেত্র বিশেষে 30% পর্যন্ত ফলস পজিটিভ কিংবা ফলস নেগেটিভ রেজাল্ট আসে। ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক সরাসরি জানান, গণস্বাস্থ্যের কিটের বিষয়ে যথাযথ প্রক্রিয়া মানা হয়নি। সিআরওর মাধ্যমে ওনারা প্রোটোকল ডেভেলপ করবেন, নিজেরাই প্রোটোকল ডেভেলপ করবেন পিআই এর মাধ্যমে করে, তারপরে বিএমআরসিতে দিবেন। বিএমআরসিতে আমাদের কাছে আসলে আমরা প্রোটোকল অ্যাপ্রুভ করে দেবেন, ওনারা স্টাডি শুরু করে দেবেন। সরকার নির্ধারিত ল্যাবে কার্যকারিতা পরীক্ষার পরেই এ ধরনের কিটের অনুমোদন দেওয়ার কথা জানান তিনি। সকল দেশের নতুন উদ্ভাবিত ড্রাগ, বায়োলজিক্স, বায়োসিমিলার প্রোডাক্ট, ভ্যাকসিন, মেডিকেল ডিভাইস, ডায়াগনস্টিক্স সিআরওর মাধ্যমে স্টাডি অব দি ট্রায়াল পরিচালনা করে থাকে। পারফরমেন্সে স্টাডি করে তারপরে ফলাফল দিলে আমরা সেটা যাব। পরীক্ষার খরচ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকেই বহন করতে হবে বলে জানান মহাপরিচালক। প্রোডাক্টের যে উদ্ভাবক উনি হচ্ছেন স্পন্সর। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। করোনা পরিস্থিতিতে রাজধানী সহ সারা দেশে অসহায় দরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও সশস্ত্র বাহিনী। সহকর্মীদের সহায়তায় মফিউর রহমানের রিপোর্ট। করোনা বিস্তারে বিপর্যস্ত মানুষ, তার উপর চলছে রমজান মাস। এ সময় সমস্যায় আছে সীমিত আয়ের মানুষ। তাদের সহায়তায় এগিয়ে এসেছেন অনেকেই। সামাজিক দূরত্ব এবং হোম কোয়ারেন্টাইন নিশ্চিতের পাশাপাশি মানবিক সহায়তার অংশ হিসেবে রাজধানী জুড়ে ত্রাণ দিচ্ছে সেনাবাহিনীর 10 সিগন্যাল ব্যাটালিয়ন। কল্যাণপুর এলাকার 11 নম্বর ওয়ার্ডে 500 পরিবারের মাঝে ত্রাণ সহায়তা দিয়েছে যুবলীগ। রমজান মাস জুড়ে এই সহায়তা অব্যাহত থাকবে বলে জানান যুবলীগ নেতা শাহাদাত হোসেন। স্বেচ্ছাসেবী আনসার ও ভিটিপি সদস্যদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। ব্রাহ্মণবাড়িয়ায় 75 জন প্রতিবন্ধীর পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে জেলা প্রশাসন। এছাড়া জেলার বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিম সহ 300 পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় 4000 বস্তা খাদ্য সামগ্রী এবং হাজীগঞ্জ উপজেলায় 5000 বস্তা খাদ্য সামগ্রী বিতরণ করেছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর রফিকুল ইসলাম। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পক্ষে নোয়াখালীর কোম্পানিগঞ্জে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ইস্কান্দার মির্জা শামীম। ইফতার সামগ্রী বিতরণ করা হয় জেলার নিহত পুলিশ সদস্য, মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের পরিবারের মধ্যে।
বান্দরবানের রোয়াংছড়িতে ত্রাণ বিতরণ করেছেন রোয়াংছড়ির সাব জোন কমান্ডার মেজর সায়াদ শাহরিয়ার খালেক ও ক্যাপ্টেন শরীফুল ইসলাম। খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি এলাকায় 24 পদাতিক ডিভিশনের পক্ষ থেকে ইফতার ও ত্রাণ বিতরণ করা হয়। মৌলভীবাজারের পুলিশ সদস্যদের সুরক্ষায় ফেস শিল্ড বিতরণ করেছেন পুলিশ সুপার। কিশোরগঞ্জ, জামালপুর ও টাঙ্গাইলে ত্রাণ বিতরণ করেছে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন। এদিকে ঠাকুরগাঁওয়ে মুক্তা নামে 3য় শ্রেণীর এক শিক্ষার্থী অসহায় মানুষের সহায়তায় তার মাটির ব্যাংকে 2 বছরের টিফিনের জমানো টাকা তুলে দেয় জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে। কুড়িগ্রাম, লালমনিরহাটে দরিদ্র মানুষের মাঝে ত্রাণ ও ইফতার সামগ্রী বিতরণ করেছে বিভিন্ন সংগঠন। সিরাজগঞ্জের বেলকুচিতে ত্রাণ বিতরণ করেন সাবেক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস। ভোলা, পিরোজপুর, নড়াইল ও পটুয়াখালীর অসহায় পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মফিউর রহমান, 21 টেলিভিশন। বাড়ছে করোনা সংক্রমণ, বাড়ছে ঝুঁকি। এ অবস্থায় করোনা যুদ্ধে সারা দেশে কাজ করছে প্রায় 7,500 সেনা সদস্য। বেসামরিক প্রশাসনকে সহায়তার পাশাপাশি সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রাখতে সচেতনতা সৃষ্টি, সড়ক জীবাণুমুক্ত করা এবং ত্রাণ বিতরণের মতো গুরুত্বপূর্ণ কাজগুলো করছেন সেনা সদস্যরা। চিকিৎসা সেবাও দিচ্ছেন তারা। আহমদ বাবুকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন দীপু সারওয়ার। করোনা সংক্রমণ রোধে শুরু থেকেই মাঠে নামে সেনাবাহিনী, আর এভাবেই রাজধানী সহ সারা দেশে কাজ করছেন সেনা সদস্যরা। সড়ক জীবাণুমুক্ত রাখতে আছে সার্বক্ষণিক তৎপরতা। শারীরিক ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে জনগণকে সচেতন করছেন তারা। কঠিন এ সময়টিতে মানুষকে ঘরে রাখার কঠিন কাজটিও দারুণভাবে করছেন সেনা সদস্যরা। ত্রাণ বিতরণ কার্যক্রমে সম্পৃক্ত হয়েছেন তারা। সবকিছু সুশৃঙ্খলভাবে করাই তাদের লক্ষ্য। মানবতার সেবায় করোনা যুদ্ধের ময়দানে নিজেরাও আছেন ঝুঁকির মধ্যে। তবে সেই ঝুঁকির চেয়ে দেশ ও দেশের মানুষকে ঝুঁকিমুক্ত রাখার কাজটিকেই গুরুত্ব দিচ্ছেন সেনা সদস্যরা। মাননীয় সেনাবাহিনী প্রধানের নির্দেশনা অনুযায়ী আমরা নিজেদের সুরক্ষাটা আগে নিশ্চিত করে তারপরে আমরা মাঠে ঘাটে কাজ করছি। আমাদের পরিবাররাও এই ব্যাপারে আশ্বস্ত আছে এবং আমাদের কাজ করতে আসা কোনো সমস্যা হচ্ছে না। পরিবারের কাছ থেকে দূরে থাকার জন্য মানসিক চাপ আছে, তারপরও সবার সুরক্ষা নিশ্চিত করার দায়িত্ব যে তাদের কাঁধেই। আমাদের লক্ষ্য খুব স্থির, আমাদের জন্য যে আদেশ থাকে সেই আদেশ অনুযায়ী আমরা কাজ করি। পরিবারটা আমাদের একটা ডিফারেন্ট ইস্যু, এই ধরনের বিষয়গুলো থাকবেই, কিন্তু আমাদের মূল লক্ষ্য থাকে আমাদের যে অ্যাসাইনমেন্ট সেটাকে ফুলফিল করা। এটাকে আসলে আমরা আমাদের নিজেদের ভিতরে আমরা মনে করছি একটা যুদ্ধের সিচুয়েশনের মতো। যুদ্ধের সময় আমরা ফ্যামিলি থেকে দূরে থাকতে হবে, জেনেও আমাদেরকে বাইরে থাকতে হবে। তো আমরা আমাদের ফ্যামিলিকে ওভাবেই বুঝিয়েছি এবং তাদের সাথে ওভাবেই কথা বলছি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR বলছে, দেশের জন্য কাজ করাকেই গুরুত্ব দেন সেনা সদস্যরা। বাংলাদেশ সেনাবাহিনী দেশের 62টি জেলায় এই মুহূর্তে নিয়োজিত রয়েছে এবং প্রতিদিন তাদের গড়ে 550 থেকে 600টি দল বিভিন্ন জায়গায় অপারেশন কার্যক্রম পরিচালনা করছে। সংখ্যাগত দিক থেকে সেটি প্রায় 7 থেকে 7,500। জনগণের স্বাস্থ্যসেবায় সেনা সদস্যদের মেডিকেল টিমও মাঠে আছে বলে জানান ISPR-এর এই কর্মকর্তা। প্রায় 35টি জেলায় মেডিকেল ক্যাম্পেইন করেছে। এই মুহূর্তে 2টি কোয়ারেন্টাইন সেন্টার পরিচালনা করছে ঢাকা শহরে। একটি হচ্ছে আশকোনা হাজি ক্যাম্প এবং অপরটি হচ্ছে দিয়াবাড়িতে। ঢাকার বাইরে চট্টগ্রামে আরেকটি কোয়ারেন্টাইন সেন্টার প্রস্তুতের কার্যক্রম প্রায় সম্পন্ন হওয়ার পথে। দীপু সারওয়ার, 21 টেলিভিশন, ঢাকা। করোনা ঝুঁকি না কাটলেও কার্যাদেশ ধরে রাখতে গার্মেন্টস কারখানা চালু না করে কোনো উপায় ছিল না বলে জানিয়েছেন শিল্প মালিকরা। স্বাস্থ্যবিধি নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা চলছে বলেও জানান তারা। এদিকে কিছু কারখানার শ্রমিকরা বেতনের দাবিতে বিক্ষোভ করেন আজও। মেহেদী হাসানের রিপোর্ট। তৈরি পোশাক শিল্প চালুর দ্বিতীয় দিনে নতুন করে খুলেছে আরও অনেক কারখানা। এক্ষেত্রে শুধু আশেপাশে অবস্থানরত শ্রমিকদের দিয়ে কারখানা চালানোর নির্দেশনা থাকার পরও দেশের বিভিন্ন অঞ্চল থেকে শ্রমিকদের রাজধানীমুখী স্রোত অব্যাহত আছে। এদিকে দ্বিতীয় সকালে বকেয়া বেতন ভাতার দাবিতে বিক্ষোভ করেছে গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামের একাধিক পোশাক কারখানা শ্রমিকরা।
কোনো কোনো জায়গায় ব্যবস্থা নেয় পুলিশ। একদিকে বিক্ষোভ দমন, অন্যদিকে করোনা সতর্কতা নিশ্চিত করা, দু ব্যাপারেই সতর্ক শিল্প পুলিশ। সরকারের সংশ্লিষ্ট পর্যায়ে বিজিএমই বিকেএমই সবাই সম্মিলিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করে। এই আমরা ফিল্ড লেভেলে কাজ করি, কাজেই যে ধরনের সিদ্ধান্ত হয় আমরা সেই ধরনের সিদ্ধান্ত বাস্তবায়ন করে থাকি। আমরা কিন্তু শুধুমাত্র নিরাপত্তার বিষয়টাই আসলে মূলত দেখে থাকি। করোনা ঝুঁকি এখনো আছে, কিন্তু প্রতিযোগী দেশগুলো কারখানা খুলে দেয়, বাংলাদেশের এখন আর বসে থাকার সুযোগ নেই বলে জানান বিকেএমই এর সহসভাপতি মোহাম্মদ হাতেম। আশঙ্কা করছি যে এই যে আমরা এখন খুলছি সেটা সংক্রমণ তো বাড়তে পারে, অর্থনীতির চাকাকে একেবারে বন্ধ করে রাখা যাবে না। এতে একটা সময় গিয়ে দেখা যাবে যে দুর্ভিক্ষ দেখা দিচ্ছে। আবার আমার বায়াররা, আমরা যখন কন্টিনিউয়াস এরকম দীর্ঘদিন বন্ধ রাখতে পারি, আমাদের বায়াররা যদি একবার অন্য জায়গায় প্লেস করে থাকে অর্ডার, তাহলে কিন্তু ওখান থেকে ব্যাক করানো খুব ডিফিকাল্ট হবে। কারখানার ভেতরের স্বাস্থ্যবিধি কর্তৃপক্ষ নিশ্চিত করতে পারলেও বাইরের স্বাস্থ্যবিধির ব্যাপারে শ্রমিকদের সচেতন হওয়ার পাশাপাশি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোরও আহ্বান এই নেতার। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। রমজানের শুরু থেকে গরম মশলার বাজারও বেশ গরম। দাম বেড়েছে এলাচের, এর বাইরে জিরার দামও বাড়তি। পর্যাপ্ত আমদানি ও মজুদ থাকার পরও বাজারে সরবরাহ না থাকায় দাম বেড়েছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা। মেহেদী হাসানের রিপোর্ট। রমজান এলেই ইফতারে মশলাযুক্ত খাবার তৈরি হয়, যে কারণে এ মাসে মশলার চাহিদাও বাড়ে। আবার অনেকেই ঈদের জন্য একটু আগেভাগেই মশলা কিনে রাখেন। রমজান মাসের শুরুতেই বেড়েছে এলাচের দাম, সঙ্গে জিরার দামও। রাজধানীর মৌলভীবাজারে প্রতি কেজি এলাচ 3200 থেকে 3500 টাকায়, জিরা 420 থেকে 450 টাকায়, লং 750 টাকায় এবং দারুচিনি 380 টাকায় বিক্রি হচ্ছে। ভালো লোকে মাল খালি মশলা না তো কিছু আনা পড়তেছে না, তো গাড়িটা কোনো মাল আইতেছে না, মাল পণ্য না আসার কারণে মালের দামটা একটু বাড়ছে আর কি। খুচরা বাজারেও আছে দামের চাপ। জিরার দাম এখন প্রায় 400 টাকার উপরে, তারপরে এলাচি 3700-3800 টাকা। গরম মশলা ব্যবসায়ী সমিতি বলছে মজুদ আছে পর্যাপ্ত। পোর্টে অনেক মাল এসে পড়ে আছে, কাস্টমারকে দিয়ে আপনার মাল উত্তোলন করে যে আনবে, আমার যদি টাকা কালেকশন না হয়, আমি তো ব্যাংকের টাকা পরিশোধ করে আমি ডকুমেন্ট ছাড় করে দিতে পারতেছি না, সরকারের ডিউটি দিতে পারতেছি না। এই জন্য মাল কিন্তু পর্যাপ্ত আছে, সাপ্লাই চেইনটা সমস্যা হয়ে যাওয়াতে আপনার একটু অসুবিধা হইতেছে। দাম বৃদ্ধির কারণ হিসেবে সরবরাহ সংকটকে কেউ কেউ অজুহাত হিসেবে দাঁড়া করিয়েছেন। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি বিরতি। ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। করোনা পরিস্থিতিতে লোকসানের পোল্ট্রি খাত, ব্যবসা গুটিয়ে নিচ্ছেন খামারিরা। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। বিশ্বময় ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়ছে বাংলাদেশও। পরিস্থিতি মোকাবেলায় লকডাউন, সামাজিক দূরত্ব বজায় সহ বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে জনগণকে সর্বাত্মক সহযোগিতা করছে সরকার। বিশ্বের উন্নত দেশ যখন ব্যর্থ, তখন করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব আর দক্ষতার প্রশংসা করেছে জাতিসংঘ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। ফোর্বস ম্যাগাজিনেও নারীর নেতৃত্বে রয়েছে শেখ হাসিনার নাম। জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পোরের লেখাও স্পষ্ট সফলতার চিত্র। রিপোর্ট দুলি মল্লিকের। বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ ও ব্যস্ত শহরে ভর করেছে নীরবতা। 1,80,00,000 মানুষের এই শহরের সড়কগুলো জনশূন্য। করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় গোটা পৃথিবীর মতো ঢাকাও প্রস্তুত। বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো তার লেখায় এভাবেই ভাইরাস মোকাবেলায় ঢাকার দৃশ্যপট তুলে ধরেন। জাতিসংঘের স্বাস্থ্য বিভাগে প্রকাশিত ফ্রম বাস্টলিং ট্রিটস টু লকডাউন শিরোনামে মিয়া সেপ্পো বলেন, যৌক্তিক প্রক্রিয়ায় কাজ করছে বাংলাদেশ সরকার। লকডাউন বা সাময়িক ছুটি এবং মানুষের দূরত্ব বজায় রাখার যে নির্দেশ দেওয়া হয়েছে তা খুবই কার্যকর বলে উল্লেখ করেন তিনি।
শুধু মিয়া শেপ্পই নয়, করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন দৃঢ় নেতৃত্বের প্রশংসা করেছে মার্কিন ফোর্বস ম্যাগাজিন, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সহ আরও অনেক সংস্থা। ফোর্বস ম্যাগাজিনে বলা হয়, করোনা সংক্রমণের শুরুতেই বাংলাদেশ যে পদক্ষেপ নিয়েছে, যুক্তরাজ্য এখনও তা কার্যকর করতে পারেনি। ধীর স্থির অবিচল কঠিন থেকে শেখ হাসিনার যথাযথ ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতার প্রশংসা করেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। আমাদের কৃষক, আমাদের শ্রমিক, আমাদের জেলে প্রত্যেকের কথা আমরা চিন্তা করেছি। কঠোর নির্দেশনার পাশাপাশি ৭২,০০০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা ও ভবিষ্যৎ অর্থনৈতিক সমৃদ্ধির কৌশল নির্ধারণ শেখ হাসিনা সরকারের সুদূরপ্রসারী নেতৃত্বকে স্পষ্ট করে। মিয়া শেপ্পো তার লেখার শেষ লাইনে কবিগুরুর ভাষায় তা ব্যক্ত করে যান। বিপদে মোরে রক্ষা করো, এই নহি মোর প্রার্থনা। দুলি মল্লিক, ২১ টেলিভিশন। এদিকে করোনা মোকাবেলায় বাংলাদেশ সরকারের নেওয়া পদক্ষেপের প্রশংসা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেনের কাছে লেখা চিঠিতে তিনি দুর্যোগকালীন সময় বাংলাদেশের পাশে থাকায় কৃতজ্ঞতাও জানান। করোনা মোকাবেলায় চিকিৎসা, খাদ্য সহায়তা ও অর্থনীতি চাঙ্গা রাখতে সরকারের পদক্ষেপ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হলেও বিএনপি বিষোদ্গার করছে বলে আক্ষেপ করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বিএনপি বিষোদ্গারের রাজনীতি পরিহার করতে পারেনি। তারা গতকাল রিজভী আহমেদ যে ভাষায় কথা বলেছেন, আমি রিজভী আহমেদকে মনে করব যে এই রমজান মাসে কথাবার্তা একটু সংযমী হওয়ার জন্য, রমজান মাসে মিথ্যাচারের এবং বিষোদ্গারের রাজনীতি পরিহার করে ঐক্যবদ্ধভাবে আমরা সবাই মিলে জনগণের পাশেই দাঁড়ানো প্রয়োজন, সেই কাজটি করার জন্য অনুরোধ জানাবো। মুরগি, বাচ্চা ও ডিমের ন্যায্য দাম না পাওয়ায় লোকসানের মুখে ব্যবসায়ীরা গুটিয়ে নিচ্ছেন তাদের ব্যবসা। পোল্ট্রি শিল্পের সাথে জড়িতরা বলছেন, এ অবস্থা চলতে থাকলে ব্যবসায়ীদের ফেরানো যাবে না। ফলে করোনাকাল কেটে গেলে মাংস ও ডিমের সংকট দেখা দেবে। আর এ শিল্প যাতে সংকট কাটিয়ে উঠতে পারে সেজন্য মন্ত্রণালয় কাজ করছে বলে জানান মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। আদিত্য মামুনের রিপোর্ট জানাচ্ছেন মফিউর রহমান। করোনার কারণে স্থবির বিশ্ব অর্থনীতি, ক্ষতির মুখে ছোট বড় প্রায় সব শিল্প। ধস নেমেছে দেশের পোল্ট্রি শিল্পে, দৈনিক লোকসানে নাস্তানাবুদ খামারিরা। প্রতিদিন গড়ে ১৫০০ টন মাংস আর ২.৫ কোটি ডিম উৎপাদন হলেও দাম নেই। ১ কেজি মুরগির মাংস উৎপাদনে খরচ ৯৫ টাকা, বিক্রি করতে হচ্ছে ৫০ টাকায়। প্রতিটি ডিমের উৎপাদনে ব্যয় ৫ টাকা, বিক্রি হচ্ছে ৩ থেকে ৪ টাকায়। মুরগির বাচ্চা উৎপাদনে গড়ে ২০ টাকা খরচ, বিক্রি শূন্যের কোটায়। এ অবস্থায় অনেক খামারি ব্যবসা গুটিয়ে নিচ্ছেন। সরকারি ছুটিতে মানুষের আয় কমে যাওয়ায় বিক্রি কমেছে। এ খাতের ব্যবসায়ী নেতারা বলছেন, উৎপাদন কম বেশি হলেও নানা সংকটে বাজারজাত না হওয়ায় বিপদে পোল্ট্রি শিল্প। প্রান্তিক খামারি যারা আছেন, যারা ১,০০০, ১২০০ ব্রয়লার বা ৩-৪ হাজার লেয়ার, ৫,০০০ লেয়ার পালেন, তাদেরকে সরাসরি সাবসিডির আন্ডারে নিয়ে আসতে হবে। খামারিরা ব্যবসায় মার খেয়ে উৎসাহ হারিয়ে ফেলছে। এত বেশি এফেক্টেড হয়েছে যে এটা প্রায় ১০০ কোটি টাকা প্রতিদিন বলা যায় লস হচ্ছে। প্রান্তিক খামারিরা এভাবে থাকলে ভবিষ্যতে মাংস ও ডিমের সংকট প্রকট হবে বলেও মনে করেন তারা। অনেকে বস্তায় করে কুয়া করে ডাম্পিং করতে হচ্ছে। হতাশার কারণে কিন্তু বিরাট একটা সমস্যা হবে, পরে মাংস এবং ডিমের একটা ডিমান্ড সাপ্লাই ব্রেক করবে। এদিকে সরকার ঘোষিত বিশেষ প্রণোদনায় এই শিল্প ঘুরে দাঁড়াবে বলে মনে করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। সমস্যা সম্পর্কে সরকার অবহিত আছে, সে কারণেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ প্যাকেজ ঘোষণা করছেন, যাতে এই খাতে যারা ক্ষতিগ্রস্ত হন তারা ক্ষতি পুষিয়ে নিয়ে আবার তাদের উৎপাদন প্রক্রিয়াটাকে যথাযথভাবে চালু রাখতে পারেন। পোল্ট্রি শিল্প রক্ষায় মন্ত্রণালয় ব্যবসায়ীদের পাশে থাকবে বলেও আশ্বাস দেন মন্ত্রী। মফিউর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা। দেশে 0 থেকে 10 বছর বয়সী শিশুদের মধ্যে করোনা আক্রান্তের হার ৩%, আর কোভিড-19 রোগীর 32%ই নারী। এ তথ্য সরকারের রোগতত্ত্ব ও রোগ নিয়ন্ত্রণ গবেষণা ইনস্টিটিউটের। গর্ভবতী নারী এবং নবজাতক উভয়েরই সংক্রমণের ঝুঁকি থাকায় বিশেষজ্ঞরা বলছেন, গর্ভবতী নারী করোনা আক্রান্ত হলে শিশু যে আক্রান্ত হবে না তা নিশ্চিত নয়। এ অবস্থায় গর্ভাবস্থা থেকে সন্তান জন্মদানের পরেও চিকিৎসকের পরামর্শ মেনে চলা এবং সাবধানতা জরুরি। বিস্তারিত স্মৃতি মণ্ডলের রিপোর্টে।
দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। আক্রান্তের ৬৮% পুরুষ ও ৩২% নারী। করোনা সংক্রমণের এই সময়টাতে গর্ভবতী নারী এবং নবজাতকের মায়েদের জন্য অনেক বেশি উৎকণ্ঠার। অন্য সবার মতোই করোনা আক্রান্তের ঝুঁকি তাদের জন্য সমান। বিশেষজ্ঞরা বলছেন, গর্ভবতী মা করোনা আক্রান্ত হলে সন্তানের মধ্যে জটিলতা দেখা দিতে পারে, তাই চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হবে। ঝুঁকি তো রয়ে গেছে, গর্ভবতী বাচ্চার ঝুঁকি, ইভেন বাচ্চাটা অ্যাবর্শন হয়ে যেতে পারে, মিসক্যারেজ বলি, নষ্ট হয়ে যেতে পারে, অথবা বাচ্চা যদি জন্মও হয়ে যায় হয়তো জন্মগত ত্রুটি হতে পারে, ব্রেন ডাল হতে পারে, হাবাগ্য হতে পারে, হার্ট লাং এই ধরনের ত্রুটি কিন্তু হতে পারে। সুতরাং কিন্তু ফলো আপে থাকবে, এটা খুব জরুরি জিনিস। আইডিসিআর এর তথ্য বলছে, দেশে 0 থেকে 10 বছর বয়সী শিশুদের মধ্যে করোনা আক্রান্তের হার শতকরা 3%। আক্রান্ত হচ্ছে নবজাতকও। একটি শিশু মায়ের গর্ভে থাকা অবস্থায় নাকি জন্মের পর করোনা আক্রান্ত হচ্ছে সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। মা অসুস্থ হচ্ছেন, সেখানে দেখা যাচ্ছে যে ছোট বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছেন। এটা অবশ্যই ক্লোজ কন্ট্যাক্টে থাকার জন্য হচ্ছে। বাচ্চাদেরকে যতবারই আপনি নিজের কাছে টানবেন, না টানে কাছেরটা না টানেই ভালো। কাছে টানলে অবশ্যই নিজের হ্যান্ড ওয়াশটা জরুরি। তবে সন্তান জন্মের পর তাকে স্পর্শ করা থেকে শুরু করে বুকের দুধ খাওয়ানো, প্রতিটি ক্ষেত্রেই সাবধান হতে হবে যাতে শিশু আক্রান্ত না হয়। বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর সময় মা অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। হাঁচি বা কাশি দেওয়ার সময় অবশ্যই রুমাল বা টিস্যু ব্যবহার করবেন যাতে তা বাচ্চার গায়ের উপর না পড়ে। শিশু যদি করোনা আক্রান্ত হয় বা সন্দেহ হয়, সেক্ষেত্রে পরিবারের অন্যদের থেকে আলাদা রেখে চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, সম্ভাবনার বাংলাদেশ। করোনা আতঙ্কের এই সময়ে স্বয়ংক্রিয় জীবাণুনাশক ডিজিটাল বায়োসিকিউরিটি গেট নির্মাণ করেছেন নেত্রকোনার এক প্রকৌশলী। পরীক্ষামূলকভাবে পুলিশ সদস্যদের নিরাপত্তায় এই গেট স্থাপন করা হয়েছে জেলা পুলিশ লাইন্সের প্রধান ফটকে। উদ্ভাবক বলছেন, সহযোগিতা পেলে শহর সহ সারা দেশের গুরুত্বপূর্ণ স্থানে এমন গেট স্থাপন সম্ভব। নেত্রকোনা প্রতিনিধি মনোরঞ্জন সরকারের সহায়তায় আফসানা নীলার রিপোর্ট। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশব্যাপী নানা ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ সময়ে নেত্রকোনার আতিকুর রহমান শরীফ তৈরি করেছেন স্বয়ংক্রিয় জীবাণুনাশক ডিজিটাল বায়োসিকিউরিটি গেট। 18 থেকে 20 হাজার টাকা খরচে এই গেট তৈরি সম্ভব বলে জানান এই বিএসসি ইঞ্জিনিয়ার উদ্ভাবক। পাস হওয়ার সাথে সাথে চতুর্দিক থেকে স্প্রে হয়ে জীবাণুমুক্ত করতে পারে এই মেশিনটা। ভবিষ্যতে যদি আমি কোনো অনুদান বা কোনো সরকারি পৃষ্ঠপোষকতা পাই, তাহলে আমি সরকারি স্থাপনা সকলগুলোতে আমি এটা দিতে যাচ্ছি। তার তৈরি করা গেট স্থাপন করা হয়েছে জেলা পুলিশ লাইন্সের প্রধান ফটকে। দায়িত্ব পালন শেষে সহজে জীবাণুমুক্ত হতে পেরে খুশি পুলিশ সদস্যরা। এই গেটের মাধ্যমে খুব সুন্দরভাবে সমস্ত শরীরে স্প্রে করা হয়, তো এর মাধ্যমে জীবাণু চলে যায়। অত্যন্ত যুগোপযোগী আমি বিশ্বাস করি, এবং পুলিশ লাইনের প্রত্যেকটি সদস্য হাইজিন সিস্টেম মেনটেন করে নিজের শারীরিক যে দূরত্ব সেটি বজায় রাখতে পারবে এবং নিজে সুস্থ থাকবে। আমরা বিভিন্ন জায়গায় ডিউটি করি, সেই পরিপ্রেক্ষিতে ইঞ্জিনিয়ার আতিকুর রহমান উনি আমাদের পুলিশ সদস্যদেরকে যে আন্তরিকতা, সহানুভূতি, যে ভালোবাসাটা দেখাইছেন, ওনাদেরকে আমরা ধন্যবাদ জানাই। উদ্ভাবনকে স্বাগত জানিয়ে পুলিশ সুপার বলেন, এই আবিষ্কার মানুষের কল্যাণে ভূমিকা রাখবে। একটি সুন্দর ব্যবস্থাপনা। আমি আশা করব যে তিনি আরও ভালো কিছু মানুষের জন্য করবেন এবং মানুষকে এভাবে উপকার করে যাবেন। ডিজিটাল বায়োসিকিউরিটি গেটের উদ্ভাবক শরীফ এর আগে নিজস্ব প্রযুক্তির ই-বাইক ও ইনকিউবেটর উদ্ভাবন করেন। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সারা দেশে ডিজিটাল বায়োসিকিউরিটি গেট স্থাপনের ইচ্ছে ইঞ্জিনিয়ার শরীফের। আফসানা নীলা, 21 টেলিভিশন। নিচ্ছি বিরতি। ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। কৃষি উৎপাদনের ধারা অব্যাহত রাখতে নানা পদক্ষেপ, ধান কাটায় কৃষকের পাশে প্রশাসন। আমন্ত্রণ আবারও রাত 11টার 21 সংবাদে।
করোনা পরিস্থিতিতে কৃষি উৎপাদনের বর্তমান ধারা অব্যাহত রাখা এবং মানসম্পন্ন বীজ উৎপাদন, সংগ্রহ, সংরক্ষণ ও কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতের লক্ষ্যে নানান পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক। আমার মৌসুমে সরবরাহ করেছে, তাদেরকে এই বছর আর দেব না। এই বছর বাকিদের মাঝে লটারি হবে, তাদের থেকে এই ধানটা কেনা হবে। এটা খাদ্য মন্ত্রণালয় কিনবে এবং আপনি জানেন অনেক জায়গায় অ্যাপস এর মাধ্যমে প্রায় 22টা জেলায় অ্যাপস এর মাধ্যমে একদম সরাসরি চাষিকে সম্পৃক্ত করা হয়েছে। করোনা পরিস্থিতিতে ধান কাটতে কৃষকের পাশে দাঁড়িয়েছেন শ্রমিক, যুবক, তরুণ আর রাজনীতিবিদরা। স্বেচ্ছায় তারা কেটে দিচ্ছেন ক্ষেতের পাকা ধান। প্রশাসনের পক্ষ থেকেও কৃষকদের দেয়া হচ্ছে নানা সহায়তা। প্রতিনিধিদের সহায়তায় আফসানা নীলার রিপোর্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ও আওয়ামী মৎস্যজীবী লীগের নির্দেশে কৃষকদের ধান কেটে দিচ্ছে সুনামগঞ্জ জেলা মৎস্যজীবী লীগের নেতাকর্মীরা। সপ্তাহব্যাপী হাওড় অঞ্চলে ধান কাটা উৎসব চলবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। নাটোরের হাওড় অঞ্চলে ধান কাটতে 178 জন শ্রমিক পাঠিয়েছে হিলি প্রশাসন। সামাজিক দূরত্ব নিশ্চিত করে ও স্বাস্থ্যবিধি মেনে উপজেলা প্রশাসন কৃষি অফিসের সহায়তায় শ্রমিকদের পাঠানো হয়। গাইবান্ধা থেকেও নওগাঁ চলনবিল এলাকায় বিশেষ ব্যবস্থায় শ্রমিক পাঠানো হয়েছে। কিশোরগঞ্জের হাওড়ে চলছে বোরো ধান কাটা ও মাড়াই উৎসব। দেশের বিভিন্ন এলাকা থেকে বিশেষ ব্যবস্থায় শ্রমিকরা হাওড়ে ছুটে আসায় কমেছে শ্রমিক সংকট। তবে ঝড়, শিলাবৃষ্টি ও আগাম বন্যার আতঙ্কে রয়েছেন কৃষকরা। ময়মনসিংহে চলতি মৌসুমের আগাম জাতের বোরো ধান কাটা শুরু হয়েছে। কৃষকের পাশে দাঁড়িয়েছেন জেলা ছাত্রলীগ নেতাকর্মীরা। সাতক্ষীরা, কুমিল্লা ও মৌলভীবাজার সহ দেশের বিভিন্ন এলাকায় কৃষকের সাথে ধান কাটছেন ছাত্রলীগ, কৃষক লীগ ও সরকারি কর্মকর্তারা। আফসানা নীলা, 21 টেলিভিশন। করোনা সংক্রমণ রোধে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে কর্মরত চিকিৎসকদের পিপিই দিয়েছে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ চট্টগ্রাম জেলা শাখা। সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সহ নগরীর হাসপাতালে এসব পিপিই সরবরাহ করা হয়। সামাজিক দায়বদ্ধতা থেকে চিকিৎসকদের পিপিই দেয়া হচ্ছে উল্লেখ করে আগামী দিনেও এই প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে জানান সংগঠনটির নেতারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাংগঠনিক সচিব KM শহীদুল্লাহর তত্ত্বাবধানে পিপিই প্রদান অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রাকিবুর রহমান, চট্টগ্রাম জেলার আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন নিশাত। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। ধান, গম সহ সব ধরনের দানা শস্য, অর্থকারী ফসল, শাকসবজি ও কান্দাল ফসল চাষে 4% বিয়াতি সুদে কৃষি ঋণ বিতরণে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এতে বলা হয়, করোনা ভাইরাসজনিত সৃষ্ট সংকটে প্রণোদনা সুবিধার আওতায় 2021 সালের 30 জুন পর্যন্ত কৃষি ঋণে এই সুবিধা বহাল থাকবে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, সর্বোচ্চ 4% সুদহার চলতি ও নতুন গ্রহীতা উভয় ক্ষেত্রেই প্রযোজ্য হবে। বিতরণকৃত কৃষি ঋণের বিপরীতে ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে 5% হারে সুদ ক্ষতি পুনর্ভরণ সুবিধা পাবে বলেও জানানো হয়েছে প্রজ্ঞাপনে। এর আগে শুধুমাত্র আমদানি বিকল্প ফসল উৎপাদনে 4% সুদহার নির্ধারিত ছিল। নিচ্ছি বিরতি। ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ইতালি, স্পেনে পরিস্থিতির উন্নতি, শিথিল হচ্ছে বিধিনিষেধ, যুক্তরাজ্যে ও ভারতে উঠছে না লকডাউন। এবার খেলার খবর।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে ৩৭০টি অসহায় পরিবারকে খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। বাফুফের উদ্যোগের পাশাপাশি প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীরা আলাদাভাবে গরিব ও অসহায় মানুষদের এ সাহায্য করেছেন। আর এর অংশ হিসেবে নারায়ণগঞ্জ, ফতুল্লা, সাইনবোর্ড ও কদমতলী ৩৭০টি পরিবারের মাঝে এক সপ্তাহের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এর মধ্যে ছিল চাল, ডাল, পেঁয়াজ, আলু, তেল ও সবজি। এ সময় উপস্থিত ছিলেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। সংবাদ শেষ করব করোনা আক্রান্ত একজন স্বাস্থ্যকর্মীর দুর্গতির খবর জানিয়ে। কোভিড-19 পজিটিভ এক স্বাস্থ্যকর্মীকে গত এক সপ্তাহ ধরে নির্জন পুকুরের কাছে ঝুপড়ি ঘরে থাকতে বাধ্য করা হয়েছে। এ ঘটনা গোপালগঞ্জের কোটালীপাড়ার সাদুলাপুর ইউনিয়নের লগন্ডা গ্রামের। এক প্রভাবশালীর নির্দেশে এভাবে তাকে কোয়ারেন্টাইনে রাখা হয়। গোপালগঞ্জ প্রতিনিধি একরামুল কবিরের রিপোর্ট জানাচ্ছেন মুশফিকা নাজনীন। প্রায় এক সপ্তাহ ধরে রোদ বৃষ্টি মাথায় নিয়ে এই ঝুপড়ি ঘরে বাস করছেন স্বাস্থ্যকর্মী লোপা মল্লিক। ঢাকার ইম্পালস হাসপাতালে চাকরি করতেন তিনি। হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ছুটি দিলে তিনি বাড়িতে আসেন। এরপর তার জায়গা হয় নির্জন ঝুপড়ি ঘরে। হাসপাতাল থেকে আসার পরে আমাকে এখানে যুবলীগের নেতা প্রশান্ত বাড়াই আর অনেকে মিলে আমাকে জোর করে এখানে রাখছে। ঝুপড়ি ঘরে দুবেলা খাবার পৌঁছে দিত লোপার মা। এলাকাবাসী চাপ দিয়ে আমার মেয়েকে পুকুরের ভিতরে রাখছে। আপনাদের আবেদন জানাই। স্থানীয় লোকজন জানায়, ইউনিয়ন আওয়ামী লীগের নেতা প্রশান্ত বারোর নির্দেশে বাড়ি থেকে প্রায় ৪০০ মিটার দূরে পুকুরের ভেতর তালপাতা দিয়ে ঝুপড়ি ঘর তৈরি করে তাকে কোয়ারেন্টাইনে রাখা হয়। এলাকার একটা প্রেশার ছিল। তারপরে আমাদের প্রথমে আপনার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যে প্রধান সুশান্ত বৈদ্য, তারে আমরা ফোন দিছি। আমরা বলছি যে কোটালীপাড়া কোনো কোয়ারেন্টাইনের ব্যবস্থা আছে কিনা এদের জন্য। সে বলছে না। 10টার পর খাবার দাবার খাইয়া আজকে আবার বসি রাত 12টা আমাকে তো হজা খাইতে হবে। এরপর ওই যে আবার একজন উঠেই আমি ঘুমাই। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা হলে পুলিশ ঝুপড়ি ঘর ভেঙে দিয়ে লোপাকে বাড়ি পাঠায়। তবে এই ঘটনায় জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছেন প্রশান্ত বারোই। আমি কি এলাকার মেম্বার, মানে আমি এই সম্পর্কে জানি কিছু। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের ব্যবস্থা নেওয়ার জন্য ইতিমধ্যে আমরা নির্দেশনা দিয়েছি। করোনা পরিস্থিতিতে নিষ্ঠুরতা নয়, সকলের প্রতি সদয় হতে হবে, তবেই জয় হবে করোনা যুদ্ধ। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। পরিস্থিতির উন্নতি না হলে সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ বললেন প্রধানমন্ত্রী। ব্যবসায়ীদের ঋণ সুদ মওকুফের আশ্বাস। কোভিড-19 মৃতের সংখ্যা 150 ছাড়ালো, নতুন আক্রান্ত 497 জন। গণস্বাস্থ্যের কিটে যথাযথ প্রক্রিয়া অনুসরণ হয়নি বলছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। মানদণ্ড ঠিক থাকলে রেজিস্ট্রেশন। করোনা যুদ্ধে দেশ জুড়ে কাজ করছেন 7,500 সেনা সদস্য, দিচ্ছেন চিকিৎসা সেবাও। রমজানের শুরুতেই চড়া মশলার বাজার, সরবরাহ কম, দাবি ব্যবসায়ীদের। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।